গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস কোথাও কেউ নেই, পর্ব ৭। মৃত্যুর পর কি কোনো জগৎ সত্যিই নেই? এই একটি জীবন আমাদের। কোনোদিন বাবার কাছে দুহাত বাড়িয়ে যাওয়া যাবে না? শৈশবের দিনগুলো কি ভয়াবহই না ছিল। কিছুদিন এর বাড়ি, কিছুদিন ওর বাড়ি। ৭ বছর বয়সে সে বুঝতে পারল সে একটা উপদ্রবের মতো। কেউ তাকে দীর্ঘদিন রাখতে চায় না। তার যখন ৯ বছর বয়স, তখন একদিন মামা এসে বললেন, মুনা, তুই চলে আয় আমার সাথে থাকবি। ছোট খালা বিরক্ত হয়ে বললেন, তোর সাথে থাকবে মানে? তুই একা মানুষ, মেসে পড়ে আছিস। একটা ঘর ভাড়া নেব, এখানে ওর কষ্ট হচ্ছে। মামা সত্যি সত্যি ঘর ভাড়া করে তাকে নিজের কাছে নিয়ে নিলেন। দুজন মাত্র মানুষ তারা, কত রকম সমস্যা। রাত ৯টা-১০টা পর্যন্ত মোনাকে মাঝে মাঝে একা থাকতে হতো। কি যে ভয় লাগতো এক এক দিন। কিন্তু সে সুখে ছিল। মামা তাকে ভালোবাসায় ডুবিয়ে রেখেছিলেন। যার যতটুকু ভালোবাসা প্রয়োজন সে বোধহয় তা কোনো না কোনোভাবে পেয়েই যায়। মোনা অস্পষ্টভাবে মনে হলো সে সুখী হবে। ভালোবাসার অভাব তার জীবনে হবে না। শেষ রাতের দিকে মোনা সুন্দর একটা স্বপ্ন দেখল। রিকশা করে সে আর মামুন যাচ্ছে। রিকশা যাচ্ছে কোনো একটা পাহাড়ি অঞ্চল দিয়ে। অপূর্ব সব দৃশ্য চারদিকে। খুব বাতাস দিচ্ছে। সেই বাতাস অগ্রাহ্য করে মামুন সিগারেট ধরাতে চেষ্টা করছে। একটার পর একটা দেয়াশলের কাঠি নষ্ট করছে। মামুন বড় বিরক্ত হচ্ছে। সে যতই বিরক্ত হচ্ছে, মোনার ততই মজা লাগছে। কত রকম অদ্ভুত স্বপ্নই না মানুষ দেখে। মামুন ভেবেছিল ঢাকায় খুব বেশি হলে ৭ দিন থাকবে। বেশি দিন থাকা সম্ভব নয়। রাজমিস্ত্রি ঠিক করা আছে, ওরা বসে থাকবে। মেশিন রাখার বেশ পাকা হবে। একটা হাফ বিল্ডিং হবে, প্রচুর কাজ। কিন্তু ঢাকা থেকে বের হবার সে পথ পাচ্ছে না। মুনার সঙ্গে সরাসরি কথা হওয়া দরকার। সমস্ত পরিকল্পনাটি তাকে ভালো মতে বোঝানো দরকার। তাও সম্ভব হচ্ছে না। একটির পর একটি ঝামেলা লাগছে। ছোটোখাটো ঝামেলাও নয়, বিরাট সব ঝামেলা। এর মধ্যে ইন্ডাস্ট্রির কথা বলা যায় না। তাছাড়া ঢাকায় এসে কেন জানি মনে হচ্ছে মুনা ঠিক আগের মতো নেই। তাকে তেমন পছন্দ করছে না, এড়িয়ে চলতে চেষ্টা করছে। সেদিন ওর অফিসে গিয়েছিল। সে ঠান্ডা গলায় বলল, কোনো কাজে এসেছো না এমনি? জরুরি কথা ছিল কিছু। এখন তো খুব ব্যস্ত, তুমি চলে যাও, আমি যাব তোমার কাছে। মামুন রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করলো। মুনার পাত্তা নেই। এমন কখনো হয় না। এই মেয়েটির কথার নড়চড় হয় না। মামুন সে রাতেই মুনাদের বাসায় গিয়েছিল। মুনা সহজভাবেই বলেছে, মাথা ধরেছে, কাজেই তোমার ওখানে যায়নি। তাছাড়া মন টনও ভালো না, কোথাও যেতে ইচ্ছে করে না। তুমি বসো, চা খাও, আমি একটু শুয়ে থাকবো। মামুন প্রায় রাত 11টা পর্যন্ত বসে রইল। মোনা একবার এসে শুধু চা দিয়ে গেল। শওকত সাহেব এই দীর্ঘ সময় তার সঙ্গে গল্প করলেন। সাপের গল্প। কবে 12হাট্টায় বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যাবেলা বাইরে বেরোবেন। শার্ট গায়ে দিতে মনে হলো ঠান্ডা কি যেন একটা গা বেয়ে নেমে যাচ্ছে। হারিকেন আনতেই দেখা গেল কালো কুচকুচে একটা সাপ। আরেকবার চাঁদপুরে ঘুমিয়ে আছেন। মশারি টশারি সব ফেলা। বাতি নিভিয়ে চাদর গায়ে দিতেই মনে হলো ঠান্ডা কি একটা যেন পায়ের উপর দিয়ে যাচ্ছে। মামুনের মনে হলো স্ত্রীর মৃত্যুর কারণই হোক বা অন্য যে কোনো কারণই হোক, এই লোকটির মধ্যে বড় রকমের একটা পরিবর্তন হয়েছে। সাপের মতো একটা বিষয় নিয়ে কেউ 2 ঘন্টা এক নাগাড়ে কথা বলতে পারে না। বিশেষত সেই লোক যে কপালে বিরক্তির ভাঁজ না ফেলে আগে একটি কথাও বলতো না। অথচ এখন একে দেখে কেউ বুঝতে পারবে না এর কোনো সমস্যা আছে। একবার হাল ছেড়ে দিলে যেমন একটা নিশ্চিন্ত আলস্যের ভাব চলে আসে মানুষের মধ্যে, ওনারও কি তাই হয়েছে? মামুন একবার মামলার প্রসঙ্গ তুলতে চেষ্টা করলো। নেক্সট ডেট কবে পড়েছে মামা? জানি না কবে, মোনা বলতে পারে। তারপর শ্রীপুরে গল্পটা শোনো। ভাদ্র মাস, নৌকা করে যাচ্ছি শ্রীপুর। শ্রীপুরে গল্প শেষ হতে 15 মিনিট লাগলো। মোনা এসে বলল, যেতে দাও মামা, রিক্সা পাবে না। শওকত সাহেব বললেন, রাত বেশি হয়ে গেছে, থেকে যাক না। না না, থাকবে কি? মামুন উঠে পড়ল। মোনাকে সত্যি সত্যি তাকে অপছন্দ করছে? অপছন্দ করবার মতো বাস্তব কোনো কারণ কি আছে? ওর একটা দুঃসময় যাচ্ছে, এবং তখন মামুন তাকে কোনো রকম সাহায্য করেনি। গ্রামের বাড়িতে গিয়ে বসেছিল।
ঝামেলা এড়াবার জন্য যে সে এটা করেছে তা তো না। ফরিদা মারা যাবার পর বাবা মা একলা হয়ে পড়েছেন। নানান রকম কথাবার্তা বলতে শুরু করেছেন। ফরিদাকে নাকি হঠাৎ হঠাৎ দেখতে পান। অসুস্থ ফরিদাকে নয়, স্বাস্থ্যের সৌন্দর্যে ঝলমল ফরিদাকে। কখনো তাকে দেখা যায় বসে আছে লাল চাদর গায়ে দিয়ে, কখনো বা হেঁটে যায় পাশ দিয়ে। মানসিকভাবে বাবা মা দুজনেই বিপর্যস্ত। এমন অবস্থায় তার নিশ্চয়ই অধিকার আছে বাড়িতে থেকে যাওয়ার। তাছাড়া বাড়ির সঙ্গে তার দীর্ঘদিন সম্পর্ক ছিল না, ফরিদার কারণেই ছিল না। বলতে গেলে সে পালিয়ে বেরিয়েছে। এই নিয়ে তার অপরাধ বোধ আছে। সেটা কাটানোর জন্য গ্রামে থাকা দরকার। গ্রাম তো সেই পুরনো গ্রাম নেই। পিলার বসছে, ইলেকট্রিসিটি মাসখানেকের ভেতর চলে যাবে, রেডিও টেলিভিশন সবই চলবে। তেলের কল ঠিকমতো কাজ করলে ভালো টাকা পয়সা আসার কথা। ঢাকায় কলেজের মাস্টারই পুরো বেতনটাই তো চলে যায় বাড়ি ভাড়ায়। সেখানে বাড়ি ভাড়া দিতে হচ্ছে না, চমৎকার বাড়ি আছে নিজেদের। দোতলার দক্ষিণে ঘরটিতে একটা অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা করলেই পুরোপুরি শহরের বাড়ি হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে এসব কথা বুঝিয়ে বলার মতো সুযোগই তৈরি হচ্ছে না। মামুনের ধারণা মোনা তাকে এড়িয়ে চলতে চেষ্টা করছে। টেলিফোনের কথাবার্তা থেকে সেটা কিছুটা স্পষ্ট হয়েছে। টেলিফোনের রিসিভার উঠিয়েই মোনা বলছে, আমার হাতে অনেক কাজ, তুমি কি পরে একবার রিং করবে? দুটোর পর টেলিফোন করা হলো। সে অফিসে নেই। এর মানে কি? স্পষ্ট হওয়া উচিত। মামুন এখন তার বিয়ের ব্যাপারটি ঝুলিয়ে রাখতে চায় না, এই নিয়েও কথা বলতে চায়। মুনার আশঙ্কা সে বুঝতে পারছে। মামার জেলটেল হয়ে গেলে এরা যাবে কোথায়? সে যদি উপন্যাসের আদর্শ নায়িকার মতো ভাবে পরিবারের বাকি সবার জন্য জীবন উৎসর্গ করবে, বাকি জীবন চিরকুমারী থাকবে, তাহলে সে ভুল করবে। সবার আলাদা আলাদা জীবন আছে। এসব মহৎ আদর্শ উপন্যাস এবং সিনেমায় ভালো লাগে। জীবন উপন্যাসও না, সিনেমাও না। আর এমন তো না মোনা ছাড়া এদের অন্য কোনো গতি নেই। অবশ্যই আছে, আত্মীয় স্বজনরা আছে। বকুলের এক মামা আছেন, যথেষ্ট ক্ষমতাবান মানুষ। মোনার এখন যে দুঃসময় তার চেয়েও ভয়াবহ দুঃসময় মানুষের আসে, এবং তখন তারা নিজেদের এরকম করে গুটিয়ে নেয় না। মামুন মনে মনে মোনার সঙ্গে কথাবার্তাগুলো ঝালাই করতে লাগলো। তুমি এখন আর আমার সঙ্গে দেখা করতে আসো না কেন? ভালো লাগে না, সেজন্য আসি না। ভালো লাগে না মানে? মানে টানে কিছু নেই। তার মানে আমাকে বিয়ে করবে না? তোমাকে বিয়ে করব কেন? কি আছে তোমার? মনে মনে কথাবার্তা বেশিক্ষণ চালিয়ে যাওয়া যায় না। তর্কে মোনা জিতে যায়, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। বাস্তবেও তর্কে মোনা জেতে, কল্পনার তর্কেও সেই জেতে। অন্তত কল্পনাতে তো মামুনের জেতা উচিত। অথচ প্রথম পরিচয়ের সময় মোনার এই তার্কিক স্বভাবটা চোখেই পড়েনি। বরঞ্চ মনে হয়েছিল বড় ঠান্ডা একটা মেয়ে, ঠান্ডা এবং লাজুক। মামুন তার বন্ধুর একটি কাজ নিয়ে গিয়েছিল অফিসে। লাজুক ধরনের মেয়েটি দ্রুত কাজটা করে দিল। মামুন বলল, মেয়েরা এত তাড়াতাড়ি কাজ করতে পারে জানতাম না তো। সে হেসে বলল, মেয়েদের এত অক্ষম ভাববেন না। এখন থেকে আর ভাববো না। মেয়েটি তাকে এক কাপ চা খাওয়ালো। সে কাজটি নিয়ে মামুনকে পরদিন আবার যেতে হলো। মেয়েদের যতটা সক্ষম ভাবা গিয়েছিল, কার্যক্ষেত্রে সেরকম দেখা যায়নি। কাগজপত্র ঠিকমতো তৈরি হয়নি। মেয়েটি দারুণ লজ্জিত হলো। ছোটাছুটি করে আবার নতুন কাগজ তৈরি করে দিল। তাতেও ভুল হয়ে গেল। আবার আসতে হলো মামুনকে, এবং সে হেসে বলল, আপনার এখানে এসে এসে এমন অভ্যাস হয়ে গেছে যে কাগজপত্র পুরোপুরি ঠিক হলে মন খারাপ লাগবে। মেয়েটি লাল হয়ে বলল, আপনাকে আর আসতে হবে না। এবার ঠিকঠাক না হলে আমি চাকরি ছেড়ে দেব। কিন্তু সপ্তাহখানেক পর মামুন আবার এলো। লাজুক ভঙ্গিতে বলল, আজ কোনো কাজে আসিনি, আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছি। থ্যাঙ্কস জানাতে এসে প্রায় 2 ঘন্টা বসে রইল। এই 2 ঘন্টায় সে 1 প্যাকেট সিগারেট এবং 4 কাপ বিষাদ চা খেয়ে ফেলল। কিসব আনন্দের দিনই না গিয়েছিল। শওকত সাহেবের বাইরে হাঁটাহাঁটির পরিমাণ অনেক বেড়েছে। এখন আর আগের মতো দুপুরে খেতে আসেন না। কোন একটা সস্তা হোটেলে ঢুকে পড়েন। খাওয়া দাওয়া সেরে চেয়ারে বসে খানিকক্ষণ ঘুমিয়ে নেন। এই নিয়ে হোটেলওয়ালাদের সঙ্গে মাঝে মাঝে মৃদু বচসা হয়। সেদিন একেবারে হাতাহাতি পর্যায়ে চলে গেল। নীলক্ষেতের এক হোটেলওয়ালা বিরক্ত মুখে বলল, এই যে ঘুমান কেন? ভাত খাইছেন, এখন যান, অন্য কাস্টমাররা বসুক। শওকত সাহেব লজ্জিত হয়ে উঠে পড়লেন। খেপে গেল অন্য কাস্টমাররা।
একজন বুড়ো মানুষ খাওয়ার পর বিশ্রাম করছে, আর তুমি যে জোর করে তুলে দিলে, পয়সাটাই শুধু দেখো। দেখতে দেখতে ওদের সঙ্গে হোটেলওয়ালা তুমুল লেগে গেল, প্রায় হাতাহাতির উপক্রম। এসব ক্ষেত্রে যা হয়, হোটেলওয়ালারা পরাজয় মেনে নেয় এবং সে চিবিয়ে চিবিয়ে বলল, যান ভাই, ঘুমান, ওই বুড়া মিয়া একটা বালিশ এনে দেন। শওকত সাহেব দ্বিতীয় দফায় ঘুমোতে গেলেন না, বিল মিটিয়ে চলে এলেন। লোকজন ইদানিং তাকে বুড়ো মিয়া ডাকছে। হঠাৎ করে বুড়ো হয়ে গেছেন নাকি? পান কিনতে গিয়ে খুব নজর করে আয়নায় দিকে নিজেকে দেখলেন। চেহারা তো আগের মতোই আছে, শুধু কপালের কাছের কিছু চুল ইন্দিরা গান্ধীর মতো পেকে গেছে। তবু সবাই কেন বুড়ো ভাবতে শুরু করলো? অবশ্য বুড়ো হবার অনেক সুবিধাও আছে। বাসে উঠলে সহজেই সিট পাওয়া যায়। গতকালই গুলিস্তান যাচ্ছিলেন, লেডিস সিটে বসা অল্প বয়সী একটা মেয়ে বলল, জায়গা আছে, বসুন না। মেয়েটি সরে কিছু জায়গা করে দিল। কোথায় যাওয়া যায়? বাইরে বেশ রোদ। রোদ না কমলে হাঁটাহাঁটি করে আরাম পাওয়া যায় না। কোনো পার্ক টার্কে খানিকক্ষণ বিশ্রাম নিলে কেমন হয়? শওকত সাহেব চলে গেলেন সোহরাওয়ার্দী উদ্যানে। এই দুপুরের রোদেও জোড়ায় জোড়ায় ছেলেমেয়ে দেখা গেল। প্রেমের সুবিধা দেওয়ার জন্যই কি সরকারি পার্ক বানিয়েছেন? এই ধরনের কথা ভাবতে ভাবতে শওকত সাহেব একটা ফাঁকা বেঞ্চ খুঁজে বের করলেন এবং সন্ধ্যা পর্যন্ত ঘুমোলেন। বেশ ভালো লাগলো তার। আজও তিনি সেরকম করবেন ভাবলেন, কিন্তু শেষ মুহূর্তে মত বদলে চলে গেলেন নিজের অফিসে। মল্লিকবাবুর কাছে 50 টাকা পাওনা আছে, যদি পাওয়া যায়। আজ মাসের 1 তারিখ, হাতে টাকা থাকার কথা। তার নিজের হাত দ্রুত খালি হয়ে আসছে। কয়েকদিনের মধ্যেই হয়তো মোনার কাছে হাত খরচ চাইতে হবে। আরে আরে, শওকত সাহেব যে, কোথায় ডুব দিলেন? শওকত সাহেব হকচকিয়ে গেলেন। অফিসের কোথাও কোনো সূক্ষ্ম একটা পরিবর্তন হয়েছে। সবাই আগ্রহ নিয়ে তাকাচ্ছে তার দিকে। তার পোস্টে যে নতুন ছেলেটির অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সে উঠে গিয়ে সালাম দিল। জসিম সাহেব হাসি মুখে বললেন, এসেছেন, ভালো হয়েছে। অনেক কথা আছে। শরীর কেমন আপনার বলেন? শরীর ভালোই। ভালো কোথায়, আপনি তো ভাই বুড়ো হয়ে গেছেন, এ কি অবস্থা? সংসারে অনেক ঝামেলা গেল, আমার স্ত্রী মারা গেছেন। তাই নাকি? আহা, বলেন কি! বড় আফসোসের কথা। কোনো খবর রাখি না। ওদিন অবশ্য মল্লিকবাবু বলেছিলেন, চলেন যাই, খোঁজ নিয়ে আসি। ঝামেলার জন্য যেতে পারলাম না। অডিট হচ্ছে। কোনো কোনো দিন 8টা, সাড়ে 8টা পর্যন্ত থাকতে হয়। চলেন, ক্যান্টিনে চলেন, চাটা কিছু খাই। চা খাবো না, এইমাত্র ভাত খেয়ে এসেছি। চা না খাবেন, অন্য কিছু খাবেন, পেপসি খান, ফান্টা খান। আপনার সাথে কথা আছে। অফিসের ক্যান্টিনটিরও অনেক পরিবর্তন হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। কাঠের চেয়ার সরিয়ে প্লাস্টিকের চেয়ার বসানো হয়েছে। টেবিলের উপর পরিষ্কার টেবিল ক্লথ। জসিম সাহেব বললেন, ক্যান্টিনে ভোল পাল্টে গেছে, বুঝলেন তো? জি। ক্যান্টিন এখন ইউনিয়নের হাতে, ইউনিয়ন ক্যান্টিন চালাচ্ছে। এখন ইউনিয়ন খুব স্ট্রং। এই জন্যে আপনাকে খুঁজছিলাম। কেন, আমাকে কেন? শওকত সাহেব বড়ই অবাক হলেন। ইউনিয়ন তাকে কেন খুঁজছে সেটা জেনে তার বিস্ময়ের পরিমাণ আরও বাড়ল। আপনার মামলাটার ব্যাপারে খোঁজ হচ্ছে। আমরা সিরিয়াস চাপ দিয়েছি। আমরা বলেছি, আসল যে আসামি দিব্যি চাকরি করে বেতন নিচ্ছে, তার বিরুদ্ধে কেস তোমরা তুলে নিয়েছো, আর যে নিরপরাধ তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করছো, এটা তো হতে দেব না। আমি নিরপরাধ না। আপনি তো এটা বললে হবে না। আমরা ব্যাপারটা জানি। আপনাকে সিগনেচার করতে বলা হয়েছে। আপনি দুর্বল মানুষ, ভয়ের চোটে সিগনেচার করেছেন। আপনার মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকা আপনার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, ব্যাস। শওকত সাহেব কপালে ঘাম মুছলেন। ইউনিয়নের চাপে ওদের অবস্থা এখন কাহিল। সাপের ব্যাঙ খাওয়ার মতো অবস্থা। ফেলতে পারছে না, গিলতেও পারছে না। হা হা হা। বারবার যে আপনার মামলার তারিখ পড়ছে, কি জন্য পড়ছে? এই জন্যই পড়ছে। ওরা সময় নিচ্ছে। আপনি এসেছেন যখন এক কাজ করুন, বড় সাহেবের সঙ্গে দেখা করুন। দেখা করব? হ্যাঁ, জাস্ট দেখা করবেন, অন্য কিছু বলা দরকার নেই। বড় সাহেব কিছু বললে শুনবেন। সাহস হয় না। সাহসের এখানে কি আছে, জানতো? ব্যাটার কি রিয়াকশন, এটা দেখেন গিয়ে। বড় সাহেব তাকে প্রথমে চিনতেই পারলেন না। শওকত সাহেব কাপা গলায় বললেন, স্যার, আমি শওকত, ক্যাশ সেকশনের। ও আচ্ছা আচ্ছা, এ কী অবস্থা হয়েছে আপনার? অনেক রকম বিপদ আপদ যাচ্ছে স্যার, এই জন্যই। আমার স্ত্রীও মারা গেলেন তার উপর। তাই নাকি? কবে? গত মাসের 24 তারিখ। আই এম সরি, আই এম ভেরি ভেরি সরি। বসুন বসুন, চা খান। জি না স্যার, চা খাবো না। খাবেন না কেন? খান। 3:30 বাজে, এখন অলমোস্ট টি টাইম।
শওকত সাহেব সংকুচিত ভঙ্গিতে বসলেন। বড় সাহেব বললেন, আপনার নিজের শরীর কেমন? শরীর ভালোই। মামলাটা নিয়ে ঘোরাঘুরি বেশি হয়, বারবার ডেট পড়ে। জেল টেল যা হবার একেবারে হয়ে গেলে ভালো ছিল। জেলে যাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন? জি স্যার। বাসায় কে আছে? আমার একটা মেয়ে আছে, ক্লাস 10-এ পড়ে। একটা ছেলে আছে, ক্লাস 7-এ পড়ে। আর আমার একটি ভাগ্নি আছে। বড় সাহেব হঠাৎ বললেন, ধরুন আপনাকে যদি জেলে যেতে হয়, তাহলে ওদের দেখাশোনা কে করবে? আমার ভাগ্নিই করবে স্যার। আমি সেটা নিয়ে চিন্তা করি না। ও খুব তেজি মেয়ে। বড় সাহেবের ঘরের চা শওকত সাহেবের খুব পছন্দ হলো। এই চা ক্যান্টিন থেকে আসে না, আলাদা তৈরি হয়। হালকা লিকার, মিষ্টি মিষ্টি একটা গন্ধ। আসল চায়ের গন্ধ বোধ হয় এরকমই। স্যার যাই। ঠিক আছে যান। আর শোনেন, বেশি চিন্তা করবেন না, স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। ওই মামলাটা নিয়ে কোম্পানি চিন্তা ভাবনা করছে, হয়তো শেষ পর্যন্ত তুলে নেবে, যদিও আমি ঠিক শিওর না। শওকত সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। আপনি দিন সাতেক পর খোঁজ নেবেন। শওকত সাহেবের কি করা উচিত? ছুটে গিয়ে বড় সাহেবকে জড়িয়ে ধরা, কেঁদে ফেলা? এর কোনোটাই তিনি করতে পারলেন না। বেকুবের মতো চারদিকে তাকাতে লাগলেন এবং কিছুক্ষণের মধ্যে তার হেসকি উঠে গেল। মল্লিকবাবু ধারের 50 টাকা ফিরিয়ে দিলেন। গলার স্বর নিচু করে বললেন, এই টাকায় ভালো দেখে দই মিষ্টি কিনে নিয়ে যান, আমোদ ফুর্তি করুন। শওকত সাহেব সত্যি সত্যি 50 টাকারই সন্দেশ কিনে ফেললেন। 40 টাকায় কিনলে ভালো হতো, রিক্সা করে বাসায় ফিরতে পারতেন। এখন যেতে হবে হেঁটে হেঁটে। কিন্তু বেশ ভালো লাগছে তার। কিসের যেন একটা মিছিল বের হয়েছে। তিনি মিষ্টির প্যাকেট হাতে ওদের সঙ্গে মিশে গেলেন। মিছিলের সঙ্গে হাঁটা বেশ মজার ব্যাপার। নিজেকে তখন আর ক্ষুদ্র মনে হয় না। শওকত সাহেব কোনো কিছু না বুঝি দলের সঙ্গে গলা মিলিয়ে হুঙ্কার দিতে লাগলেন, দিতে হবে, দিতে হবে। তিনি বাসায় পৌঁছলেন সন্ধ্যাবেলা। বাসায় তখন ছোটোখাটো একটা উত্তেজনার ব্যাপার চলছে। পুরনো ফ্যানটি নিয়ে আসা হয়েছে। বাকেরের তত্ত্বাবধানে সেই ফ্যান ফিট করা হয়েছে। সুইচ টিপতেই ফ্যানে এক ধরনের কম্পন দেখা গেল। মেঘ ডাকার মতো একটা শব্দ হয়ে সমস্ত বাসা অন্ধকার হয়ে গেল। বাকের বলল, শালা মদনা হারামজাদার সবগুলো দাঁত আমি খুলে ফেলবো। বকুল খিলখিল করে হেসে ফেলল। হাসির কি হলো? এর মধ্যে হাসির কি হলো? কেউ একটা মোমবাতি আনো না। আরে, ব্যাপার কি? হারিকেন, মোমবাতি, কুপি কিছুই পাওয়া গেল না। এরকম একটা বিশৃঙ্খল অবস্থায় শওকত সাহেব মিষ্টির প্যাকেট নিয়ে উপস্থিত হলেন। তার খুব ইচ্ছে ছিল ওরা জিজ্ঞেস করবে মিষ্টি কী জন্যে। কেউ কিছু জিজ্ঞেস করলো না। মোনা এক টুকরো সন্দেশ মুখে দিয়ে থু করে ফেলে দিল। বাসি সন্দেশ। কোত্থেকে আনলে মামা? শওকত সাহেব রাত 8টায় সন্দেশের দোকানে রওনা হলেন ফিরিয়ে দিয়ে পয়সা নিয়ে আসতে। বয়স হয়েছে, টের পাওয়া যাচ্ছে। হাঁটতে কষ্ট হচ্ছে। মোনার কাছ থেকে চেয়ে রিক্সা ভাড়াটা নিয়ে এলে ভালো হতো। ঠান্ডাও লাগছে। এবার কি আগে পাকে শীত পড়ে গেল নাকি? গরম চাদরটা সঙ্গে আনলে হতো। টিনা বিরক্ত হয়ে বলল, 2 ঘন্টা আগে আসবার জন্য খবর পাঠালাম না? কাজ ছিল ভাবি। টিনা রহস্যময় ভঙ্গিতে বলল, অল্পের জন্য মিস করলি তো, ডাক্তার এসেছিল। বকুল বড় লজ্জা পেল। ইদানিং টিনা ভাবি কথায় কথায় বলছে তোর ডাক্তার। কি লজ্জার ব্যাপার। কারো কানে গেলে কি হবে কে জানে। বাচ্চাদের গা গরম, ডাক্তার থাকতে হয়। কোন ডাক্তারকে আর ডাকি? তোর ভাইকে বললাম বকুলের ডাক্তারকেই ডাকো। বকুল লাল হয়ে গেল। কি যে তুমি করো ভাবি। টিনা বকুলের কোলে একটা বাচ্চা তুলে দিল। গা সত্যি গরম, মুখে লাল লাল কি যেন দেখা যাচ্ছে। ওর কি হয়েছে ভাবি? কিছু না, মাসি পিসি সব বাচ্চাদের হয়। তোকে একটা বিশেষ কাজে ডেকেছি বকুল। একটা না, দুটা বিশেষ কাজ। প্রথমটা হচ্ছে নাম ঠিক করেছিস? হুম, আজকে নাম চাই, খুব জরুরি। কেন এত জরুরি? টিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাচ্চাদের দাদা চিঠি দিয়েছে, নাতিদের নাম যেন ফজলুর সঙ্গে মিলিয়ে রাখি, বজলু আর মজনু। তোর ভাই বলছে বাবা যা চান তাই রাখ। আমি মরে গেলেও ছেলেদের নাম বজলু মজনু রাখবো না। এখন ছেলেদের কত সুন্দর সুন্দর নাম হয়, আর আমার দুটো নাম হবে বজলু আর মজনু। বকুল হেসে ফেলল। টিনা বিরক্ত হয়ে বলল, হাসির কি হলো? সুন্দর সুন্দর নাম 10 মিনিটের মধ্যে বের কর। ঠিক আছে, করব। এখন দ্বিতীয় জরুরি কথাটা বলো। তোর ডাক্তারকে আজ বললাম তোর কথা। তার মানে? খোলাখুলি বললাম। প্রথমে চাটা খাইয়ে ভাই সম্পর্ক পাতালাম, তারপর বললাম তুমি বয়সে আমার ছোট হবারই কথা, কাজেই তুমি বলছি। বকুল বলল, থাক ভাবি, আমি আর শুনতে চাই না। শুনতে না চাইলে উঠে চলে যা।
আমার যেটা বলার সেটা বলে যাচ্ছি। তারপর আমি বললাম, তুমি কি ভাই বকুল নামে কোনো মেয়েকে চেনো? সে দেখে লজ্জা টমেটোর মতো হয়ে গেল। আমি বললাম, ওকে আমি ছোটবেলা থেকে চিনি। এরকম মেয়ে পৃথিবীতে খুব কম জন্মায়। তুমি যদি চাও এই মেয়েটির সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করি। বকুল ভেবেছিল সে কোনো জবাব দেবে না, কিন্তু নিজের অজান্তে সে বলল, উনি কি বললেন? কি বললেন সেটা শোনা দরকার নেই, শুনলে পায়ে ভারী হয়ে যাবে। তোর মুনা আপা বাসায় আছে? তার সঙ্গে আমার কথা আছে। আছে বাসায়? না। কোথায় গেছে? জানি না, মামুন ভাইয়ের কাছে বোধহয়। কখন আসবে? সন্ধ্যার পর চলে আসবে। ঠিক আছে, সন্ধ্যার পর আমি যাব তোদের বাসায়। বকুল জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তার চোখে পানি চলে এসেছে। সে টিনা ভাবির কাছে তা গোপন করতে চায়। টিনা হেসে বলল, কেঁদে গাল ভাসাচ্ছিস কেন বোকা মেয়ে? যা, বাসায় চলে যা। তোর আপাকে বলিস মনে করে আমি আসব, জরুরি কথা আছে তার সাথে। টিনা এসে তাকে জড়িয়ে ধরল। বকুল দীর্ঘ সময় বসে বসে কাঁদল। দুজনে কেউই কোনো কথা বলল না। মামুন তাকিয়ে আছে রাগে চোখে। এমন রাগে চোখে তাকিয়ে থাকার মতো তো কিছু হয়নি। মুনার মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছিল। সে বলল, চলো যাই। কথা তো শেষ হলো। না, শেষ হয়নি, আরও কথা আছে। মামুন একটা সিগারেট ধরালো। মুনা ঘড়ি দেখল। ৮টা প্রায় বাজে বাজে। কল্যাণপুরে হাজী সাহেবের বাসায় আসতে অনেকখানি সময় লেগেছে। এখানে না এলেও চলতো। এমন কোনো জরুরি কথা মামুনের ছিল না যা শোনার জন্য তাকে কল্যাণপুরের এ বাসায় আসতে হবে। মুনার নিজের হাতের কেনা জিনিসপত্র চারদিকে ছড়ানো। থালাবাটি, চায়ের কাপ, কাঁটা চামচ, বসার মোড়া। দেখতে কেমন মায়া লাগে। মুনা ছোট্ট একটি নিঃশ্বাস গোপন করল। দিনের অবস্থা ভালো না। আকাশে মেঘ করেছে। বাড়ি ফেরা দরকার। মামুন হাতে সিগারেট ছুঁড়ে ফেলে বলল, তুমি তাহলে আমাকে বিয়ে করবে না? করব না এমন কথা তো বলিনি। বলেছে এখন না। একই কথা। এখন মানে না, কখনোই না। মোনা চুপ করে রইল। মামুন ধমকে উঠল, কথা বলছো না কেন? কি বলবো? তোমার মনে কি আছে সেটা বলো। তোমাকে বলার মতো তেমন কিছু আমার নেই। তুমি একজন স্বার্থপর মানুষ। আমার ভালো লাগে না। আর তুমি কি, মাদার তেরেসা? মোনা ক্লান্ত স্বরে বলল, আমার মাথা ধরেছে, বাসায় যাব। মামুন হঠাৎ উঠে দরজা ছিটকিনি তুলে দিল। মোনা বলল, কি করছো? তেমন কিছু না। মামুন বেশ স্বাভাবিক ভঙ্গিতে বাতি নিভিয়ে তাকে জড়িয়ে ধরল। মোনা একবার ভাবল আকাশ ফাটিয়ে চিৎকার করে, কিন্তু সে চিৎকার করল না। অবাক হয়ে তাকিয়ে রইল। সত্যি সত্যি কি তার জীবনে এটা ঘটছে? শকত সাহেব বললেন, তোর কি হয়েছে মোনা? মোনা বলল, আমার কিছুই হয়নি মামা, আমি বেশ ভালো আছি। এরকম লাগছে কেন তোকে? মাথা ধরেছে। একা এসেছিস? মামুন আসেনি? না, একাই এসেছি। শকত সাহেব ইতস্তত করে বললেন, একটা খবর আছে মোনা। আজ অফিসে গিয়েছিলাম। বড় সাহেব যেতে বলেছিলেন। অফিসে গিয়ে শুনলাম ওরা কেস উইথড্র করেছে। চাকরিও ফেরত পাওয়া যাবে। ভালো। তোর কি হয়েছে মোনা? কিছু হয়নি মামা, আমি ভালো আছি। মোনা ঘর অন্ধকার করে একা একা তার নিজের বিছানায় বসে রইল। পাশের বিছানায় বাবু শুয়ে আছে। বোধহয় তার মাথা ধরেছে। শকত সাহেব একবার এসে বিরক্ত স্বরে বললেন, পড়াশোনা কিচ্ছু হচ্ছে না। সন্ধ্যা না হতেই ঘুম? মোনা, তুই তো কিছু দেখিস না, ডেকে তোল। মোনা কিছু বলল না। শকত সাহেব বললেন, বকুল দেখি শাড়ি পরে সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে। মোনা সে কথারও জবাব দিল না। তুই ভালো আছিস তো মা? ভালোই আছি মামা। রাত 10টার দিকে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। শীতকালে বৃষ্টি নামলেই ঠান্ডা লাগবে। তবু বকুল এসে ফিসফিস করে বলল, বৃষ্টিতে একটু ভিজবে আপা? বকুলের পরনে একটা নীল রঙের শাড়ি আর কপালে নীল টিপও দিয়েছে। তার খুব ইচ্ছে হচ্ছে বৃষ্টিতে নামার। সে আবারও বলল, আপা এসো না, পায়ে পড়ি তোমার। আহ, কি সুন্দর লাগছে বকুলকে। পরপর 3 কাপ চা খেয়ে ফেলল বাকের। সে বসেছে জলিল মিয়ার স্টলে। দৃষ্টি 11 নম্বরে বাড়িটির দিকে। কম্পাউন্ডওয়ালা বাড়ি। 1 মাস হলো ভাড়া দেওয়া হয়েছে। সন্দেহজনক ভাড়াটে। নজর রাখতে হচ্ছে সেজন্যে। তার একটা দায়িত্ব আছে। চোখের সামনে বেচাল কিছু হতে দেয়া যায় না। এটা ভদ্রলোকের পাড়া। সবাই ফ্যামিলি ম্যান। মেয়ে ছেলে নিয়ে বাস করে। এলেবেলে কেউ না। বাকের হাতের ইশারায় জলিল মিয়াকে ডাকলো। জলিল মিয়া ক্যাশ সামলাচ্ছিল।
সকালবেলাটা বিজনেসের আসল সময়, ক্যাশ ফেলে হুট করে উঠে আসা যায় না, কিন্তু না গিয়েই বা উপায় কি? বাকের ভাই ডাকছেন। জলিল মিয়া বহু কষ্টে মুখে হাসি ফুটিয়ে তুলল, বিনীত একটা ভঙ্গি করে বলল, কি বাকের ভাই? কাছে আসতে বললাম। 1 মাইল দূরে থেকে, কি বাকের ভাই? তাড়াতাড়ি আসেন, প্রাইভেট কথা আছে। জলিল মিয়া দীর্ঘ নিঃশ্বাস গোপন করে উঠে এলো, বাকের গলার স্বর খাদে নামিয়ে ফেলল। 11 নম্বর বাড়িটার ব্যাপার কি? জানি না তো বাকের ভাই। ভালো করে দেখলে কি মনে হয়? জলিল মিয়া তাকালো 11 নম্বর বাড়ির দিকে, কিছুই বুঝতে পারল না। 8-10টা বাড়ির মতোই, আলাদা কিছু না, নতুন রং করা হয়েছে এই যা। বোঝা যায় কিছু? জি না। একটা গাড়ি দাঁড়িয়ে আছে না বাড়ির সামনে, কালো রঙের? তা আছে। বোঝা যায় কিছু? যে না। চোখ কান বন্ধ করে দোকান করেন, বোঝা যাবে কি? দুটি চোখ খুলে পকেটে রেখে দিলেই হয়, সেটাই ভালো, ব্যবহার যখন হয় না। জলিল মিয়া এটাকে রসিকতা মনে করে হাসতে চেষ্টা করলো। বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে না রিক্সা দাঁড়িয়ে আছে তা নিয়ে মাথা ঘামার সময় তার নেই। একটা চোর নিয়ে দোকান চালাতে হচ্ছে, এদিক ওদিকে তাকাবার সময় কি আছে? চায়ের স্টল করতে গেলে ম্যানেজারের 10টা চোখ থাকতে হয়, তাকিয়ে থাকতে হয় 10 দিকে, তার 2টা চোখ মাত্র। বাকের ভাই, আমি যাই, ক্যাশ খালি। বাকের সে কথা জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। কালো রঙের গাড়িটার মালিক বের হয়ে আসছে। লোকটার উপর চোখ রাখা দরকার। লোকটা মুস্কো জোয়ান, চকচকে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আছে। তাকে বিদায় দিতে 18-19 বছরের একটা মেয়ে গেটের বাইরে এসেছে, খুব হাত নাড়ছে। লোকটা গম্ভীর। বাকের এগিয়ে গেল, তার হাতে সিগারেট। মেয়েটাকে কাছ থেকে দেখা দরকার। 2 বোন এবং তাদের মা এ বাড়িতে থাকে। মেয়েদের বাবা থাকে ইরান অথবা ইরাকে। বাড়িওয়ালা তাই বলল, পয়সাওয়ালা ফ্যামিলি। 1 বছরে ভাড়া অ্যাডভান্স দিয়েছে, এতেই বাড়িওয়ালা খুশি। এদের নজর শুধু টাকার দিকে, টাকা ঠিকমতো পেলেই হলো, অন্য কিছু দেখবে না। বাকের গেটের কাছে পৌঁছবার আগেই মেয়েটি ভিতরে ঢুকে গেল। চিমসে ধরনের এক বুড়ো এসে গেটে তালা লাগিয়ে দিল। এটাও সন্দেহজনক, সবসময় গেটে তালা থাকবে কেন? তাছাড়া বুড়োর ধরনও কেমন কেমন, মাটির দিকে তাকিয়ে হাঁটে, কারো চোখের দিকে তাকায় না। মনে পাপ আছে নিশ্চয়ই। বাকেরের সঙ্গে একদিন অল্প কিছু কথা হয়েছে। বুড়ো বাজার করে ফিরছিল, 2 হাতে 2টো ব্যাগ। ব্যাগের ভারে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, রীতিমতো ঘামছে। বাকের এগিয়ে গিয়ে বলল, কেমন আছেন ভাই? বুড়ো দারুণ চমকে গেল, হাত থেকে বাজারের ব্যাগ পড়ে যাবার মতো অবস্থা। ব্যাগ নামিয়ে কপালে ঘাম মুছল। গোটা বাজারটাই দেখি কিনে এনেছেন, এত কি কিনলেন? আমাকে বলছেন? আপনাকে ছাড়া আর কাকে বলবো? আর কেউ কে আছে আশেপাশে? এত বাজার যে ব্যাপার কি, পার্টি ফার্টি নাকি? সপ্তাহের বাজার। চলে যাচ্ছেন কেন? দাঁড়ান, দুটো কথা বলি। এই পাড়ায় নতুন এসেছেন, আলাপ পরিচয় হয় না। আমার নাম বাকের। নেন, সিগারেট নেন। আমি সিগারেট খাই না, অন্যদিন আপনার সঙ্গে কথা বলবো, আজ আমার একটু তাড়া আছে। নামটা বলে যান। জোবেদ আলী। মেয়ে দুটির কে হন আপনি? চাচা, দূর সম্পর্কের চাচা। জোবেদ আলী হাঁটা ধরল এবং 2বার পেছন ফিরে তাকালো। চোখের দৃষ্টি মাছের মতো, খুবই সন্দেহজনক। তালাবদ্ধ গেটের সামনে দাঁড়িয়ে বাকের দ্বিতীয় সিগারেট ধরালো। 10:30 বাজে, চচ্চর করে রোদ বাড়ছে। রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, সানগ্লাস সঙ্গে নেই, মাথা ধরে যাবে। বাকের গেটের ভিতর উকি দিল। বাড়িটা ভালো সাজিয়েছে, ফুলের টব দিয়ে 6 লাভ করে ফেলেছে। একটা কুকুরও আছে। এই পাড়ায় কুকুরওয়ালা বাড়ি তাহলে 2টা হলো। বদরুদ্দিন সাহেবের বাড়িতেও কুকুর আছে। সেই কুকুরটা অবশ্য দেশি, এদেরটার মতো না। এই বাড়ির কুকুরটা উলের বলের মতো, দেখলেই লাথি দিতে ইচ্ছে করে। একদিন নির্ঘাত লাথি বসাবে, এখনই পা নিষ্পিস করছে। বাকের দেখলো মুনা হনহন করে যাচ্ছে। আজও সে দেরি করলো অফিসে যেতে। রিক্সা পেতে আরও 8 ঘন্টা লাগবে। অফিসে পৌঁছাতে পৌঁছাতে 11:30 বেজে যাবে। কেউ অবশ্য কিছু বলবে না, মেয়ে মানুষের জন্মানোর অনেক সুবিধা আছে। মুনা, এই মুনা। মুনা থমকে দাঁড়ালো। অফিসে যাচ্ছ নাকি? হ্যাঁ। চলো রিক্সা ঠিক করে দিই। রিক্সা আমি নিজেই ঠিক করতে পারবো। চলো না, আমার চেনা রিক্সাওয়ালা আছে, হাফ ভাড়ায় নিয়ে যাবে। বাকের সঙ্গে সঙ্গে আসতে লাগলো। মুনা কিছু বলল না। বলে লাভ নেই, সে আসবেই। সারা পথ বক বক করতে করতে মাথা ধরিয়ে দেবে। 11 নম্বর বাড়ির ব্যাপারটা লক্ষ্য করেছো? কি ব্যাপার? 2টি মেয়ে মাকে নিয়ে একা থাকে, তাতে অসুবিধা কি?
না, কোনো অসুবিধা নেই। মেয়েগুলো স্কুল কলেজ কোথাও যায় না, বাড়িতেই থাকে। গাড়ি করে নানান কিসিমের লোকজন আসে প্রায়। আর সকালে একজনকে দেখলাম। পরের ব্যাপার নিয়ে এত মাথা ঘামান কেন বাকের ভাই? বেচাল কিছু আছে কিনা তাই ভাবছি। পাড়ার একটা ইজ্জতের ব্যাপার আছে না, ভেসে যেতে দেয়া যায় না। পাড়ার ইজ্জতের দায়িত্বটা আপনাকে দিল কে? না তা না, দায়িত্ব কিছু না। বাকের খানিকটা বিষণ্ণ হয়ে পড়ল। মোনার সঙ্গে দেখা হলেই তার এরকম হয়। মন কেমন খারাপ হয়ে যায়। বাকের ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রিকশার খোঁজে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল। এই সময় রিকশা পাওয়া মুশকিল। বড় রাস্তা পর্যন্ত যেতে হবে। মোনা অফিসে ঢুকতেই পালবাবু বললেন, আজ এত দেরি করলেন যে? বড় সাহেব 3বার আপনাকে খোঁজ করেছেন। যান, তাড়াতাড়ি যান। ভালো একটা এক্সকিউজ তৈরি করুন। বলবেন রিকশা অ্যাক্সিডেন্ট হয়েছে। মোনা হাসল। বড় সাহেব কাউকে ডাকলেই পালবাবু অস্থির হয়ে পড়েন। কত রকম অদ্ভুত সাইকোলজি থাকে মানুষের। বেশিরভাগ মানুষই কি অন্যের ব্যাপার নিয়ে মাথা ঘামায়? পালবাবু উদ্বিগ্ন গলায় বললেন, যান, অপেক্ষা করছেন কেন? যাচ্ছি। যাচ্ছি বলেও মোনা তার চেয়ারে বসলো। টেবিল ভর্তি ফাইল। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম টেবিল বোধহয় তার কখনো হবে না। রোজ একগাদা ফাইল জমা হয়ে থাকবে। বড় বড় ফিগার ভর্তি ফাইল। প্রতি পাতায় 10টা করে ভুল থাকবে। ক্যালকুলেটর টিপে টিপে ফিগার চেক করতে করতে মাথা ধরে যাবে এবং বমি বমি ভাব আসবে। কুৎসিত ব্যাপার। পালবাবু বললেন, আবার বসে পড়লেন কেন? শরীরটা বিশেষ ভালো না পালবাবু। ফাইল দেখে মাথা ঘোরাচ্ছে, বমি আসছে। মনে হচ্ছে বমি করে দেব। মোনা মুখ বিকৃত করল। স্যারের সঙ্গে দেখা করে আসেন, তারপর রেস্ট নেন। 1 গ্লাস লেবু শরবত খান, শরীর ফ্রেশ হয়ে যাবে। ভিটামিন সি আছে, খুব এফেক্টিভ। যান যান, দেরি করবেন না। স্যারের সঙ্গে ঝামেলাটা সেরে আসুন, আমি শরবতের ব্যবস্থা করছি। ঝামেলা করতে হবে না, আমি অফিসে বেশিক্ষণ থাকবো না, এক্ষুনি চলে যাব। কেন? বলেছি তো আপনাকে, আমার শরীরটা ভালো না, মাথা ঘুরাচ্ছে। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস, কোথাও কেউ নেই, পর্ব 7। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।